অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব ২৩। গভীর রাতে নীরবতা ভেঙে দেয় অ্যাম্বুলেন্সের বিকট সাইরেন। ক্লাব থেকে ট্রাকে দুর্ঘটনার পর এরিকের রক্তাক্ত দেহ টেনে হিঁচড়ে তোলা হয়েছে স্ট্রেচারে। তার মুখে অক্সিজেন মাস্ক, সারা শরীরে কাঁচ ও পাথরের ক্ষত, পোড়া চামড়া, ছেঁড়া জামা, রক্তে ভেজা মাথা। অ্যারেন, এলিনা, অ্যালেক্স একসাথে ছুটে আসে পাশে। সবার মুখে আতঙ্ক, দৌড়ে হাঁপিয়ে যাচ্ছে। এক নার্স গলা চিৎকার করে বলে, আইসিইউ প্রস্তুত রাখুন, পেশেন্ট আনকনসিয়াস, গুরুতর হেড ট্রমা। স্ট্রেচারে দ্রুত ভেতরে ঠেলতে থাকে নার্স ও ডাক্তাররা। এদিকে কিছুক্ষণের মধ্যে হাসপাতালে এসে পৌঁছান মিস্টার রিচার্ড অ্যাসফোর্ড আর মিসেস অ্যাঞ্জেলা অ্যাসফোর্ড, এরিকের মা বাবা। রিচার্ড অ্যাসফোর্ড কঠোর ব্যবসায়ী, স্যুট পরা, তীক্ষ্ণ চেহারার সেই মানুষটা এবার যেন অন্য এক রূপে, কিন্তু চোখে ভাসছে কুণ্ডলি পাকানো রাগ, দৃষ্টি গরম, কণ্ঠে আগুন। এরিকের মা ছুটে গিয়ে নার্সদের হাত জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। আমার ছেলে, আমার এরিক, ও কি ঠিক আছে তো? ও বাঁচবে তো? ডাক্তাররা তখনই ভেতরে নিয়ে যায় এরিককে। আইসিইউ রুমের দরজা বন্ধ হয়ে যায়। বাইরের করিডোরে দাঁড়িয়ে সবাই নিঃশব্দ, থমথমে। মিস্টার রিচার্ড হঠাৎ মুখ ঘুরিয়ে রাগে কাপা কণ্ঠে বলে ওঠেন, ওই মেয়েটার কারণেই আমার ছেলে আজ এখানে। আমার ছেলে এমন রিকলেস হতে পারে না যদি না ওই মেয়েটা ওকে ইমোশনাল মেসে ফেলে না দিত। অ্যারেন, এলিনা, অ্যালেক্স চমকে ওঠে। অ্যারেন বলার চেষ্টা করে, স্যার না, ব্যাপারটা এমন না। কিন্তু রিচার্ড রাগে হাত তুলে, না, তোমরা চুপ। আমার ছেলে কারো পেছনে ছুটে নিজেকে শেষ করে দেবে? কে শেখালো ওকে এত দুর্বল হতে? কে ওর মাথায় ঢুকালো প্রেম ভালোবাসা করে জীবন শেষ করতে হয়? এরিকের মা পাশে দাঁড়িয়ে কথা বলতে চায়, রিচার্ড প্লিজ। এই সময় দোষারোপ করে রিচার্ড এবার আরও উচ্চস্বরে বলে, আমি আমার ছেলেকে এমনভাবে দেখিনি আগে। ওর চোখের সামনে আমি আমার ব্যবসার সাম্রাজ্য গড়েছি, সব দিয়েছি। আর এখন ও নিজের জীবন ছুড়ে দিচ্ছে একটা মেয়ের জন্য। একটা মেয়ে যাকে নিয়ে কোনোদিন আমায় জানায়ওনি। অ্যাঞ্জেলা এবার আর সহ্য করতে না পেরে চুপচাপ বসে পড়েন দেয়ালে হেলান দিয়ে। কান্নায় গলা ভেঙে আসে। আমার এরিক, আমার সেই ছোট্ট এরিক, যে একসময় আমার কোলে ঘুমাতো, আজ হাসপাতালের বেডে পড়ে আছে। ও কখন এত একা হয়ে গেল রিচার্ড? আমরা কি সত্যি কিছুই বুঝতে পারিনি ওর? রিচার্ডের মুখ কঠিন হয়ে ওঠে, চোখের রাগের পাশাপাশি হঠাৎ একটা অপরাধবোধও ফুটে ওঠে, কিন্তু তিনি মুখে কিছু বলেন না। আইসিইউর ভেতর থেকে একটা লাল আলো জ্বলে ওঠে। ডাক্তার এসে জানান, পেশেন্ট সেফ আছে এখন, কিন্তু আগামী ২৪ ঘন্টা খুব ক্রিটিক্যাল। সবাই নিঃশ্বাস চেপে ধরে। অফিসে কাচের দেওয়ালের ওপারে ছড়িয়ে থাকা শহরটা আজকে যেন আরও বেশি নীরব মনে হচ্ছিল মিস্টার রিচার্ড অ্যাসফোর্ডের কাছে। মাঝবয়সী এই কর্পোরেট জায়ান্টের কপালের ভাঁজ গভীর হয়ে উঠছে দিনে দিনে। কারণটা তার ছেলে এরিক। রিচার্ড অ্যাসফোর্ড অফিসে বসে এরিকের কথাই ভাবছেন। তার ছেলে দিন দিন তার হাতের বাইরে চলে যাচ্ছে। এখনই লাগাম টানতে হবে, না হলে তার ছেলে যে খেলায় নেমেছে সেটা খুবই ভয়ঙ্কর। সে বাবা হয়ে কিভাবে নিজের ছেলেকে বিপদের মুখে ফেলবে? আর তার ওপর কালকে রাতে বাইক রেসিং করতে গিয়ে কত বড় অঘটনই না ঘটিয়েছে সে। এরিকের রাগ ভালো না, তার রিচার্ড আগে থেকেই জানে। কিন্তু এখানে ঘটনা অন্য। এরিকের অ্যাক্সিডেন্টের জন্য তিনি ইনায়াকেই দোষী মনে করছেন। এরিককে যে করেই হোক ওই মেয়ের থেকে দূরে রাখতে হবে। রিচার্ড আঙুলের মাথা দিয়ে ডেস্কের ওপর টুকটাক শব্দ করে কিছুক্ষণ ভাবলেন, তারপর গম্ভীর গলায় ইন্টারকমে বললেন, জ্যাক, আমার রুমে এসো, জরুরি। সেক্রেটারি জ্যাক দরজা ঠেলে ঘরে ঢুকতেই রিচার্ড ডেস্কের ড্রয়ার খুলে একটি ছবি বের করলেন। ছবিতে একজন তরুণী, শান্ত চোখ, মাথায় ওড়না, গম্ভীর মুখে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। ছবির এই মেয়েটিকে জানতে চাই, নাম, ঠিকানা, পরিবার সব। কাল সকালে রিপোর্ট চাই। জ্যাক থমকে গেল, মাথা নাড়ল সম্মতিতে। রিচার্ড জানে ছেলের পথে সোজা করতে হলে এখনই হস্তক্ষেপ করা দরকার। সন্ধ্যার আকাশটা আজ ভারী মেঘে ঢাকা। চারিদিকে কেমন একটা নিস্তব্ধতা ছড়িয়ে আছে, যেন প্রকৃতিও বুঝে গেছে কিছু একটা ভেঙে গেছে চিরতরে। ঘড়ির কাঁটা ঠিক 7টা সুই সুই। আইসিইউ কেবিনের নিস্তব্ধতায় শুধুই একটানা শব্দ ভেসে আসে, বিপ বিপ বিপ। মনিটরের এই যান্ত্রিক ছন্দ্রতাই এখন এরিক অ্যাসফোর্ডের জীবনের একমাত্র চিহ্ন। বেডে নিথর পড়ে আছে এরিক, মাথা ও কপাল পুরো ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক, ব্যান্ডেজে মোড়া হাত, শরীর জুড়ে কাচের ফালি আর পাথরের দাগ ছড়িয়ে ছিটিয়ে। চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী, যেন নিঃশ্বাস নয়, যুদ্ধ। রুমের এক কোণে বসে আছেন এরিকের মা, রাতভর জেগে, চোখ ফোলা, কান্না শুকিয়ে গলা বসে গেছে। চুপচাপ ছেলের হাত ধরে রেখেছেন।
ভঙ্গুর ঠান্ডা নিস্তেজ হাত। মাঝে মাঝে তার ঠোঁট কেঁপে ওঠে, মুখ ফুটে কিছু বলার আগেই গলা বুজে আসে। ঠিক তখন দরজায় হালকা চাপা শব্দ হয়। অ্যারেন, এলিনা, অ্যালেক্স ধীরে ধীরে ভেতরে ঢোকে। সবার মুখে ক্লান্তির ছাপ, চোখে লাল ছায়া, কারো চোখ কারো সঙ্গে ঠিকঠাক মেলে না। অ্যারেন ফিসফিস করে বলে, হলি শিট, এরিক তুই এমন করলি কেন রে ভাই? তার চোখের কোণে জমে থাকা জল সরে আসে, তাও নিজেকে শক্ত রাখে। এলিনা কেবিনের মাঝামাঝি এসে থেমে যায়, তারপর ধীরে ধীরে এরিকের পাশে বসে পড়ে। চোখ ঠেসে ধরে কান্না আটকে রাখে। এত রাগ জমেছিল ওর ভেতরে, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি, আসলে বুঝেও বুঝিনি। অ্যালেক্স মাথা নিচু করে দাঁড়িয়ে ঠোঁট চেপে রাখে, এরপর কাপা গলায় বলে, এরিক, যেই ছেলেটাকে সবাই প্লে বয় বলতো, সেই ছেলেটা আজ একটা মেয়ের ভালোবাসায় এরকম ভেঙে পড়বে কে ভেবেছিল? আমরা তো হাসতাম ওরে নিয়ে, ইনায়ের নাম শুনলে ঠাট্টা করতাম। এখন সেই ইনায়ের নাম মুখে নিয়েই এই ছেলেটা শুয়ে আছে নিঃশব্দে। এরিকের মা উঠে দাঁড়ান, খুব আস্তে এগিয়ে গিয়ে এরিকের কপালে হাত রাখেন। তার গলা কাঁপে, তোমরা তো বন্ধু ছিলে, বুঝতে পারোনি, কিন্তু আমি মা হয়ে কিছু বুঝলাম না। এত কষ্ট নিয়ে সে একা একা এইভাবে ছুটে গেল মৃত্যুর কাছে, একবার আমাকে কিছু বলল না। তার গলায় কান্না নেই, কিন্তু কথায় এমন একটা ব্যথা, যেন প্রতিটি শব্দ বুক চিরে বেরিয়ে আসছে। অ্যারেন এবার ধীরে এসে এরিকের বা হাতটা ধরল। এই যুদ্ধে তুই একা না ভাই, ইনায়া না থাকুক আমরা আছি। তুই শুধু একবার চোখ খোল প্লিজ, শুধু ফিরে আয়। ঘরের বাতাস থমকে যায়, মনিটরের বিপ আগের শব্দের তুলনায় একটু দ্রুত হতে থাকে। বিপ বিপ, বিপ বিপ। এরিকের আঙুল সামান্য নড়ে ওঠে। তিন বন্ধু এবং মা সবাই কেঁপে ওঠে। এলিনা ফিসফিস করে বলে ওঠে, ও আমাদের শুনতে পারছে। এরিক, আমরা এখানে আছি। এরিক চোখ খোলে না, কিন্তু চোখের কোণে একটুখানি কাঁপুনি দেখা যায়, ঠোঁট সামান্য কাঁপে, তার মুখ যেন শব্দ খুঁজছে। ইনায়া। শব্দটা খুব দুর্বল কিন্তু তীক্ষ্ণ, ঘরের প্রতিটি হৃদয় ছিঁড়ে দিয়ে যায়। এরিকের মা কাঁদতে শুরু করেন এবার, খুব নীরবে। আমার ছেলে কথা বলেছে। ডাক্তার, ডাক্তার কোথায়? স্ক্রিনে হৃদস্পন্দনের গ্রাফ আরও একটু উঠছে। একটা জীবনের টান, একটা প্রত্যাবর্তনের চেষ্টা, একটা ভালোবাসার যন্ত্রণা। অফিসের ভারী পর্দা টেনে দেওয়া ঘড়িতে রাত 9টা বাজে। মিস্টার রিচার্ড অ্যাশফোর্ড তার বিলাসবহুল অফিস চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। এক হাতে ক্রিস্টালের গ্লাস, অন্য হাতে ছেলের রিপোর্ট ফাইল। চোখে ঘোর অন্ধকার, তার কপালে শিরাগুলো টান টান হয়ে আছে। চিন্তার ভাঁজ পড়ে আছে গম্ভীর মুখে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে টেবিলের ওপর রাখা বেল বাজালেন। দরজায় টোকা, তারপর জ্যাক ভেতরে প্রবেশ করল। স্যার, আপনি ডাকছিলেন? মিস্টার রিচার্ড গর্জে উঠলেন, তোমাকে মেয়েটার সম্পর্কে খোঁজ নিতে বলেছিলাম, কি জানলে বলো। আমি সময় নষ্ট করার লোক নই। সেক্রেটারির কণ্ঠে ঘাম চাপা নার্ভাস ভঙ্গি। জি স্যার, মেয়েটি আমাদের সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার তানমিন শেখের বোন, ইনায়া শেখ। এক মুহূর্ত নীরবতা, তারপর বিস্ফোরণ। মিস্টার রিচার্ড দাঁড়িয়ে পড়লেন চেয়ার ঠেলে। কি? সামান্য একজন স্টাফের বোন? এই রকম একটা মধ্যবিত্ত মেয়ের সঙ্গে আমার ছেলে, অ্যারিক অ্যাশফোর্ড? এটাই এখন আমাকে শুনতে হচ্ছে। তার কণ্ঠে তীব্র ঘৃণা। একটা অচেনা মূল্যহীন পরিবার থেকে আসা মেয়ের জন্য এরিক আমাকে চ্যালেঞ্জ করছে, নিজ বাবাকে, আমাকে, তার রক্ত, তার জন্মদাতা। দ্রুত পায়চারি শুরু করলেন তিনি। এই মেয়েটার সাহস তো দেখছে আকাশ ছোঁয়া, কিন্তু আমি রিচার্ড রাজফোর্ড, আমার ছেলেকে কেউ বশ করতে পারবে না। তৎক্ষণাৎ আদেশ দিলেন, তানভীর শেখকে আমার অফিসে নিয়ে আসো এখনই। 5 মিনিটের মধ্যে আমার সামনে চাই ওকে। জ্যাক দৌড়ে বেরিয়ে যায়। মিস্টার রিচার্ড দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়ে থাকেন, চোয়াল শক্ত হয়ে আছে, চোখে জ্বলন্ত প্রতিজ্ঞা। আমি ছেলেকে হারাতে পারি না, কিন্তু তার জন্য এই মেয়েটাকেও সহজে ছাড়ব না। কিছুক্ষণ পরে টোকা পড়ে দরজায়। সেক্রেটারি মাথা নিচু করে বলে, স্যার, মিস্টার তানভীর শেখ এসেছেন। ভেতরে পাঠাও। গলায় শীতল হুমকি মিস্টার রিচার্ডের। মিস্টার রিচার্ডের হুমকে জ্যাক তানভীরকে ভেতরে প্রবেশ করতে বলে। তানভীর ভেতরে ঢোকে, মাথা উঁচু, মুখে সংযত ভদ্রতা। স্যার, আপনি দেখা করতে চেয়েছিলেন? মিস্টার রিচার্ড চেয়ারে বসেই তাকান তার দিকে, ঠান্ডা গলায় বলেন, হ্যাঁ তানভীর, বসো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। তানভীর তার সামনে বসে এবং মিস্টার রিচার্ড বলেন, তোমার বোনের নাম ইনায়া, তাই তো? তানভীর একটু অবাক, তারপর মাথা নেড়ে বলে, জি স্যার, ইনায়া শেখ। হঠাৎ আমার বোন? না মানে আপনি কিভাবে চেনেন ওকে? কিছু হয়েছে কি? রিচার্ড এক মুহূর্ত তাকিয়ে থাকেন, তারপর তিনি কিছু ছবি তানভীরের সামনে টেবিলে ছুঁড়ে দেন। ছবিগুলো দেখে তানভীরের কপাল কুঁচকায় এবং একটি ছবি হাতে নিয়ে ভালো করে পরখ করতেই তানভীরের মাথায় যেন বাজ ভেঙে পড়ে।
এই তো ইনায়া, তার সাথে ছেলেটাকেও তার পরিচিত মনে হয়, কিন্তু তিনি মনে করতে পারেন না। কিন্তু এসব কি? ইনায়া এত ঘনিষ্ঠ অবস্থায় কেন ছেলেটার সাথে? তানভীর এসব ভাবতে ভাবতেই মিস্টার রিচার্ড কণ্ঠে স্পষ্ট অসন্তোষ নিয়ে বলেন, চিনতে পারছো তোমার বোনকে? এই তোমাদের পারিবারিক শিক্ষা? তানভীর তৎক্ষণাৎ মিস্টার রিচার্ডের কথার প্রেক্ষিতে বলে, এটা ইনায়া হতেই পারে না, অসম্ভব। আমি আমার বোনকে ভালো করে চিনি, আপনার কোথাও ভুল হচ্ছে। রিচার্ড রেগে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, কণ্ঠে গর্জে ওঠে, ভান করো না, আমার ছেলের জীবন ধ্বংসের পথে যাচ্ছে তোমার বোনের কারণে। তুমি তো এমপ্লয়ি, অথচ নিজেকে ভাই বলে প্রমাণ দিতে পারোনি। এতদিন কোম্পানিতে কাজ করছো, অথচ ঘরে কি চলছে জানো না, নাকি ইচ্ছে করেই চুপ ছিলে? তানভীর রাগ ও অপমানে গলা কেঁপে ওঠে, মুখ শক্ত হয়ে যায় এবং বলে ওঠে, আমার বোনের ব্যক্তিগত জীবন নিয়ে এত কিছু আমার জানা নেই, কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে ও এমন কোনো কাজ করবে না যার কারণে ওর পরিবার বা ওর ভাইয়ের সম্মান নষ্ট হয়। আর ঘটনার দায় কারোর একার না। রিসার্চ চোখ রাঙিয়ে ঠান্ডা হেসে বলে ওঠে, তুমি কি এখন আমার ছেলের সঙ্গে তুলনা করছো? তুমি কি বলছো বুঝছো? তানভীর অপমানিত গলায় হলেও আত্মবিশ্বাসী হয়ে বলে ওঠে, আমি শুধু বলছি একটা ইনসিডেন্সের দায় কারো একার না। আপনি আজ আমার বোনকে নিয়ে যেভাবে কথা বলছেন সেটা অন্যায়। আমি একজন এমপ্লয়ি ঠিকই, কিন্তু তার আগে একজন ভাই, আর আমি আমার বোনকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। রিচার্ড ঠান্ডা গলায় কিন্তু কণ্ঠে হুমকি নিয়ে বলে, তুমি এখনো বুঝছো না তানভীর শেখ, এই একটা ভুল তোমার চাকরি, তোমার সম্মান, তোমার বোনের ভবিষ্যৎ সব কিছু শেষ করে দিতে পারে। আমার ছেলে জীবন নিয়ে খেলা করছো, এর মূল্য তোমাদের দিতে হবে। তানভীর জবাব দেয় চোখে চোখ রেখে, আমার পরিবারে আপনি আঘাত করেছেন স্যার, আমি চুপ থাকবো না। সত্যিটা জানার পর যদি আমার বোন দোষী হয়, আমি নিজে ওকে শাস্তি দেব, কিন্তু আগে আমি তাকে বিশ্বাস করব। রিচার্ড আর কিছু না বলেই চোখ সরিয়ে নেয়। তানভীর সোজা হয়ে দাঁড়িয়ে বেরিয়ে যায়, মনের ভেতরে ঘূর্ণিঝড়। ইনায়া সবে রাতের খাবার খেয়ে রুমে এসে বই হাতে করে বসেছে। গত 2 সপ্তাহ বই হাতে করেনি, পড়াশোনার অবস্থাও বেগতিক। আজকে থেকে মনকে স্থির করেছে যে সে এসব কিছুর দিকে আর ঘুরেও তাকাবে না, আর পড়াশোনায়ও মনোযোগী হবে। এসব চিন্তা করতে করতেই হঠাৎ দরজাটা এক ধাক্কায় খুলে যায়। ইনায়া চমকে ওঠে, হাতের বইটা পড়ে যায়, বিছানার এক কোণে সরে আসে। তানভীর ভেতরে প্রবেশ করে, তানভীরের চোখে রক্তাভ, হাতে কয়েকটা কাগজ দেখে মনে হচ্ছে ছবি হতে পারে। তার শরীর থরথর করে করছে রাগে। পেছনে চিন্তিত মুখে দাঁড়িয়ে ভাবি, সে বুঝতে পারছে কিছু একটা খুব খারাপ ঘটেছে। তাই অস্ফুটেই ইনায়া বলে ওঠে, কি 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 হয়েছে ভাইয়া? কিন্তু ইনায়ার কথা শেষ হওয়ার আগেই তানভীর হাতে থাকা ছবিগুলো ছুঁড়ে মারে ইনায়ার দিকে। তানভীর দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এসব কি ইনায়া, কি দেখছি আমি? এই ফটোর এই মেয়েটা কি তুমি? ফটোগুলোতে স্পষ্ট দেখা যায় এরিকের সঙ্গে তার ঘনিষ্ঠ চুম্বনের মুহূর্ত। ইনায়া স্তব্ধ হয়ে যায়, মুখে আতঙ্ক, হাতে ঠান্ডা ঘাম, এবং সে বলে ওঠে, ভাইয়া প্লিজ প্লিজ, একটা মিনিট দাও। ওটা। তানভীরের চোখে মুখে রাগ স্পষ্ট, গম্ভীর গলায় বলে ওঠে, এই ছবিগুলো সত্যি কি না? ওটা তুমি ছিলে কি না, হ্যাঁ বা না? ইনার মুখ শুকিয়ে যায়, সে ঠিক এই ভয়ই পেয়েছিল। কিন্তু এই ফটোগুলো কোথা থেকে আসলো? কিছুক্ষণ চুপ থেকে ইনা চোখ নামিয়ে নিয়ে কাপা গলায় বোঝানোর চেষ্টা করে, সবটা যেমন দেখছো ঠিক তেমন নয় ভাইয়া, আমি। তানভীর আঁচড় কেটে তাকে চুপ করিয়ে দেয়। অন্য কথা নয়, শুধু সত্যিটা জানতে চাচ্ছি, হ্যাঁ কি না সেটা বলো। আমি তোমার মুখ থেকে শুনতে চাই ইনায়া। তানভীরের চোখ আরো লাল হয়ে ওঠে, মনে চাপা ক্ষোভ। ইনায়া স্তব্ধ হয়ে যায়, তারপর কেঁদে বলে, হ্যাঁ ভাইয়া সত্যি, কিন্তু আমি। ইনায়া বলতে চায়, কিন্তু তানভীর তাকে হাতের ইশারায় থামিয়ে দেয় এবং বলে, অবশেষে ওই বিধর্মী না মহরম ছেলেটার সাথেই তুমি। ছি, তোমাকে এই শিক্ষা দিয়েছি আমি? তানভীরের বলা এইসব কথা শুনে ইনায়া কান্নায় ফেটে পড়ে এবং কিছু বলার চেষ্টা করে, কিন্তু তানভীর এবারও তাকে থামিয়ে দিয়ে বলে, আমি আমার বোনকে চিনতে যে ঠিক কতটা ভুল করেছি যে আমাকে আজ এসব দেখতে হচ্ছে। একজন মুসলিম পরিবারের মেয়ে হয়ে এমন করতে লজ্জা করলো না তোমার? তার ভাইয়ের এমন কঠোর কথাগুলো ঠিক ইনায়ের হৃদয়ে আঘাত করছিল, কিন্তু ইনায়া বুঝতে পারছিল যে তার ভাইকে বোঝানোর বৃথা চেষ্টা করে লাভ হবে না, বরং পরিস্থিতি আরও খারাপ হবে। তাই ইনায়া মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে পরে সময় নিয়ে তার ভাইকে সব কিছু বুঝিয়ে বলবে। এরই মাঝে তানভীর আবার বলে ওঠে, আমার বিশ্বাস ছিল তোমার উপর, কিন্তু তুমি এত বাজেভাবে তা ভেঙে গুড়িয়ে দেবে, আমি অন্তত তোমার কাছ থেকে এটা আশা করিনি। আজ আমাকে অপমানিত হতে হলো। তানভীরের এইসব কথা শুনে মারিয়া পাশ থেকে বলে ওঠে, শান্ত হও তুমি, কী সব বলছো?
কোথাও একটা ভুল আছে। ইনায়া এমন করতে পারে না। মারিয়া ইনায়ার পাশে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এতে ইনায়া আরও সজোরে কেঁদে ওঠে। তানভীর রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, ওর আর পড়াশোনা করার প্রয়োজন নেই, কাল থেকে আর ইউনিভার্সিটিতে যাবে না তুমি। এবং মারিয়াকে উদ্দেশ্য করে বলে, ওর বাইরে যাওয়া বন্ধ। বাবা মা ওর দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিল, কিন্তু আমি তা ঠিকমতো পালন করতে পারিনি। কিন্তু আর না, ওর ফোন নিয়ে নাও মারিয়া। আজকের পর থেকে বাইরের জগৎ থেকে ওর সব যোগাযোগ বন্ধ। আমিও দেখি ও কিভাবে ওই ছেলেটার সাথে যোগাযোগ করে। ইনায়া তার ভাবিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং তানভীরের কথার প্রেক্ষিতে মারিয়া কিছু বলতে নিলেই তানভীর তাকে থামিয়ে দিয়ে বলে, ওর দিকে হয়ে তুমি আর একটা কথাও বলবে না। আমার আদেশ তোমাকে পালন করতে হবে। ফোনটা নিয়ে বেরিয়ে এসো রাইট নাও। এই বলেই তানভীর আগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। মারিয়া ইনায়ার চুলে হাত বুলিয়ে ইনায়ের মুখটা তোলে এবং ইনায়া বলে, বিশ্বাস করো ভাবি, আমি কিছু করিনি। চোখের পানি মুছতে মুছতে মারিয়া বলে, আমি বুঝি তোমায় ইনায়া, তোমার ভাইও বোঝে। এখন রেগে আছে, পরে তুমি তাকে বুঝিয়ে বললে ঠিক বুঝবে, দেখো। মারিয়ার কথাগুলোই ইনায়ের কান্না কিছুটা থামে। সে জানে সত্য কখনো চাপা থাকে না, কিন্তু তার সম্মানে এভাবে দাগ লাগছে। কিন্তু ইনায়া এখন হেল্পলেস, সে কিছুই করতে পারছে না। এটাই তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। রাত 11টা বাজে। বাইরে প্রবল বর্ষণ। আমেরিকার আবহাওয়ায় কোনো ঠিক থাকে না। বাইরে শীতল হাওয়া বইছে। এদিকে জ্ঞান ফেরার পর এদিকে একটা কিছু মুখে তোলেনি। মিস্টার রিচার্ড এসেছিলেন এবং দেখা করে চলে গিয়েছেন। অবশ্য যেতে চাইছিলেন না ছেলের কাছ থেকে, কিন্তু অ্যাঞ্জেলা জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এরিকের বন্ধুরাও ছিল, কিন্তু ওদেরকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে। এরিক এখন এরিকের মাথার পাশে বসে আছেন অ্যাঞ্জেলা। ছেলেকে এক প্রকার জোর করে খাবার খাইয়ে দিয়ে ঔষধও খাইয়ে দিয়েছেন। এরিক এখনও তেমন সুস্থ হয়নি। সবে সবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ক্ষতিগুলো শুকাতে টাইম লাগবে। ডাক্তার কিছুক্ষণ আগেই চেক আপ করে গিয়েছেন, কমপ্লিট রেস্টে থাকতে বলেছেন, আর স্ট্রেস নিতে তো একেবারেই নিষেধ করেছেন। বেডে শুয়ে রেস্ট নিচ্ছিল এরিক। শরীরটা তেমন ভালো না। দেওয়ালের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করছিল। বুকের বাঁ পাশটা কেমন যেন চাপ ধরে আছে। যেদিকেই তাকায় শুধু একটাই মুখ চোখের সামনে ভেসে ওঠে। এভাবে কিছুক্ষণ শুয়ে থেকে এরিক হঠাৎই বলে ওঠে, মা, আমার ফোনটা কোথায়? অ্যাঞ্জেলা ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, তোমার অ্যাক্সিডেন্টের পরে অ্যারেন ফোনটা নিয়ে এসেছিল। ঠিক কোথায় রেখেছে? আশেপাশেই কোথাও আছে হয়তো। এরিক চোখ দুটো বন্ধ করে বলে, ফোনটা আমার এক্ষুনি চাই মা, খুঁজে দাও। এটা বলে অ্যাঞ্জেলা এরিকের শিওর থেকে উঠে গিয়ে চারপাশ খুঁজে ফোনটা নিয়ে এসে এরিককে দেয়। এরিক ব্যান্ডেজ করা হাতে ফোনটা নেয় এবং ফোনটা অন করতেই অনেকগুলো মিসড কল স্ক্রিনে ভেসে ওঠে। এতে এরিকের চোখ ছোট হয়ে আসে। এরিক তৎক্ষণাৎ কল লিস্টে গিয়ে ওই নাম্বারে কল লাগায় এবং 2-3 সেকেন্ডের মধ্যে কল রিসিভ হয়। এরিক বলে ওঠে, ইয়া জ্যাক, বলো। ফোনের ওপাশ থেকে যে 5 মিনিট যাবৎ কি বলল অ্যাঞ্জেলা কিছুই বুঝতে পারল না। শুধু লক্ষ্য করল কিভাবে এরিকের ভাবমূর্তি পাল্টে যাচ্ছে। কথা শেষ হলেই এরিক একটানে ক্যানোলাটা খুলে ফেলে এবং সাথে সাথে ফিনকি দিয়ে তরতরিয়ে তাজা রক্ত বের হতে থাকে। অ্যাঞ্জেলা দৌড়ে গিয়ে এরিকের হাত চেপে ধরে এবং বলে ওঠে, এরিক, কি করছিস এসব? তুই এখনো সুস্থ না বাবা? উঠে তো ঠিকমতো দাঁড়াতেও পারছিস না। কোথায় যাচ্ছিস এমন দুর্যোগপূর্ণ রাতে? হসপিটালের পোশাক গায়ে থেকে খুলে ছুঁড়ে ফেলে এদিক এদিকে সদ্য আঘাতপ্রাপ্ত ক্ষতটে টান লেগে রক্ত বের হতে থাকে এবং সাদা ব্যান্ডেজ লাল হয়ে ওঠে। কপালের ব্যান্ডেজটারও অবস্থা তেমন ভালো না। ওদিকে খেয়াল না করেই এরিক একটি কালো রঙের হুডি আর কালো জিন্স পরে অ্যাঞ্জেলার তাকে আটকানোর শত চেষ্টাকে উপেক্ষা করে বাইকের চাবি নিয়ে বেরিয়ে যায়। এই দুর্যোগপূর্ণ রাতে মায়ের মন সব আগে থেকেই বুঝতে পারে কোনো কিছু খারাপ হতে যাচ্ছে না তো। এই কথা চিন্তা করেই ছেলের জন্য অ্যাঞ্জেলার মন কেঁদে ওঠে। রাত তখন প্রায় 1:30। আকাশ যেন ভারী অভিমানে কেঁদে চলেছে অবিরত। আকাশ যেন মেঘে চাপা পড়ে আছে চাঁদ। ঝিরঝির বৃষ্টিতে চারপাশটা কুয়াশা আর সোডামাটির গন্ধে ভরে উঠেছে। এমন এক বৃষ্টিস্নাত রাত যখন শহরের কোলাহল থেমে গিয়েছে। রাস্তাগুলো নিস্তব্ধ, আর প্রতিটি জানালার পেছনে কেউ না কেউ হয়তো গভীর কিছু নিয়ে ভেবে চলেছে। চারিদিকে নিস্তব্ধতা যেন পাথরের মতো ভারী হয়ে নামছে। বৃষ্টির একটানা শব্দ বাইরে বাজছে। জানালার কাছে জলবিন্দু জমে ঝরে পড়ছে ধীরে ধীরে। ইনায়া নিঃসঙ্গভাবে বিছানার কোণে বসে আছে। ঘর অন্ধকার, শুধু জানালার পাশে একটা ছোট্ট টেবিল ল্যাম্প নিঃশব্দে আলো ফেলে রেখেছে তার ক্লান্ত চোখে। হঠাৎ বৃষ্টির শব্দের মাঝেই আরেকটি শব্দ কানে এসে ঠেকল ইনায়ার। জানলা দিয়ে সোজা নিচের দিকে তাকাতেই দেখতে পেল একটি কালো বাইক। বাইকটা তার বড্ড চেনা,
কিন্তু তার খেয়াল আসতেই বুকের মধ্যে অস্থিরতা শুরু হলো। হার্টবিট অত্যন্ত জোরে চলছে, মুখ শুকনো হয়ে উঠেছে এবং এমন শীতল আবহাওয়ায়ও ইনায়া ঘামতে থাকে। নিজের সন্দেহকে ভুল প্রমাণ করতে আবারও রাস্তার দিকে চেয়ে দেখে একবার। সে দেখতে পায় সেদিনকার মতোই ঠিক লম্বা চওড়া একজন সুদর্শন পুরুষ বাইক থেকে নামছে। বৃষ্টিতে ভিজে পুরো একাকার, হাতে পায়ে এবং কপালে তার ব্যান্ডেজ জড়ানো। পায়ে আঘাতের কারণে সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সামনে আসলো। স্ট্রিট লাইনের সামান্য আলোতেই সেই সুদর্শন পুরুষটিকে চিনতে অসুবিধা হলো না ইনায়ার। তার চোখ সোজা ইনায়ার চোখের দিকেই তাকিয়ে আছে, কপালে চুলগুলো চিপকে আছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মাঝে ওভাবে দাঁড়িয়ে আছে এরিক। ইনায়ের শরীরের সমস্ত লোমকূপ দাঁড়িয়ে যায় এরিকের এমন দৃষ্টি দেখে। সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নিয়ে জানালা লাগিয়ে দিতে গেলে এরিক চিৎকার করে উঠে বলে, ইনায়া, আজকে তোমাকে আমার কথা শুনতেই হবে, নিচে এসো। এরিক এতটাই জোর দিয়ে বলে কথাটা যেন ইনায়া তার কাছে বাধ্য। ইনায়া শুষ্ক একটা ঢোক গিলে ফিরে তাকায়, দেখে এরিক ওভাবেই দাঁড়িয়ে আছে। বুক জুড়ে বেদনা, চোখে উদ্ভ্রান্ত আগুন, তবু ইনায়া নিচে যায় না, একইভাবে দাঁড়িয়ে থাকে। কোনো অনুভূতি নেই যেন তার মধ্যে। এদিকে এরিক দাঁড়িয়ে থাকে পাগলের মতো, পাথরের মতো। 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা। বৃষ্টি আরো ঘন হয়, বাতাসে ঠান্ডা কামড় বসায় হাড়ে। এরিক যেন কোনো কিছুর ধার ধারে না। তার চোখ জানালার দিকে স্থির, ভেজা চুল তার কপাল বেয়ে গাল ছুঁয়ে পড়ে যাচ্ছে। শরীর কাঁপছে, ঠোঁট নীল হয়ে গেছে, কিন্তু তবু তার ঠোঁট বলছে, আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো ইনায়া, তুমি না আসা পর্যন্ত আমি যাব না, আমি মরতেও রাজি। তাকে দেখতে দেখতে এই নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু ভেতরের ভয়, সামাজিক সংকোচ, ভাইয়ের রাগ সবটা একসঙ্গে তাকে আটকে রাখে। কিন্তু এরিক তো কোনো কিছুরই পরোয়া করে না, একইভাবে দাঁড়িয়ে আছে পাথরের মতো। এভাবেই এরিক বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে এবং ইনায়া জানালার সামনে। দেখতে দেখতে রাতও ফুরিয়ে আসে, বৃষ্টি থামার কোনো নামই নেয় না, বরং আরও তীব্র হতে থাকে অজানা কোনো বিপদের আশঙ্কা। ঘড়ির কাঁটা যখন ভোরের দিকে এগোয় তখনই আচমকা একটি দরজার শব্দ হয়। তানভীর বাইরে ঝাপসা আওয়াজে তার ঘুম ভেঙে গেছে, বিছানা ছেড়ে উঠে সে এগিয়ে এসে জানালা দিয়ে দেখে একটি ছেলে তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে পায়ে কপালে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ জড়ানো, আরও ছোটোখাটো ক্ষত রয়েছে শরীরে। মনে হচ্ছে এখনই ঢলে পড়ে যাবে, কিন্তু চোখে ভাঙা নির্লিপ্তি, ঠোঁট রক্তাক্ত, কিন্তু সুদর্শন মুখটা তীব্র এক আগুনে পুড়ছে। তার মধ্যে একটা জিদ কাজ করছে এবং সে একদৃষ্টিতে উপরতলার ঘরের জানালা, ঠিক ইনায়ের ঘরের জানালাটার দিকেই একদৃষ্টিতে তাকিয়ে আছে। এতে তানভীরের বুঝতে বাকি থাকে না ছেলেটা আসলে কে। এরিকের চিন্তা মাথায় আসতেই তানভীরের রক্তে আগুন ধরে যায়। সে চিৎকার করে ওঠে, এই ছেলে এখানে কি করছে? এত চিৎকারে মারিয়ার ঘুমও ভেঙে যায়। তানভীর ছুটে নেমে আসে এবং মারিয়াও পেছনে আসে। দরজা খুলে গেটের কাছে এসে আচমকা এরিকের হুডি টেনে ধরে তানভীর। তারপরে ঠাস করে এক ঘুষি লাগে এরিকের চোয়ালের ওপর। এতে এরিক 2 কদম পিছিয়ে যায়, তবুও তার ভাবমূর্তির কোনো পরিবর্তন হয় না। ওদিকে তানভীরকে দেখে ইনায়ার গলা শুকিয়ে যায়। মারিয়া দৌড়ে এসে আটকাতে চায়, কিন্তু তানভীর কোনোভাবেই তার কথা শোনে না। এরিকের হুডির কলার চেপে ধরেই তানভীর বলে ওঠে, তোকে কে অধিকার দিয়েছে আমার বোনের কাছে আসার? কে তোকে সাহস দিয়েছে আমার বোনের জীবনে এলোমেলো করার, তার সম্মানে আঘাত করার? তানভীর আবারও একটা ঘুষি বসিয়ে দেয় এরিকের চোয়ালে। এরিক পড়ে যেতে যেতে নিজেকে দাঁড় করায়, ঠোঁট ফেটে গেছে, তার ধবধবে ফর্সা মুখখানা রক্তিম হয়ে উঠছে, কিন্তু সে চুপচাপ জানালার দিকে একই দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই জানালার পেছনে ইনায়ার মুখটা কাঁদতে কাঁদতে লুকিয়ে যায়। তানভীর আরও একবার ধাক্কা দেয়, এরপর এক লাথি। মারিয়া তানভীরকে আবারও আটকাতে চেয়ে বলে, ছেড়ে দাও ওকে, দেখো ওর অবস্থায়, এমনিতেও ভালো মনে হচ্ছে না, প্লিজ ছেড়ে দাও। কিন্তু তানভীর ছাড়ে না এবং বলে ওঠে, আমার বোনের আশেপাশে ওকে দেখতে চাই না আমি, ও আমার বোনের জীবনের অভিশাপ। এরিক কিছু বলে না, ঠোঁট কেটে রক্ত পড়ছে, শরীর ভারসাম্য হারিয়ে পড়তে চাচ্ছে। তার চোখে তবু একই দৃষ্টি, পাগলের মতো, পোড়ার মতো জ্বলন্ত, একটি মাত্র চাওয়া, শুধুমাত্র ইনায়া। আর পারছিল না ইনায়া এভাবে এরিকে আঘাত, তার ভাই। বুকের ভেতরে কেমন যেন অশান্তি হচ্ছে তার, চাপা কষ্ট। ওই মুহূর্তেই ওড়নাটা বিছানা থেকে নিয়ে জল ভেজা চোখে ওড়নাটা গায়ে টেনে নিয়ে ছুটে আসে সে দরজার দিকে। সিঁড়ি ভেঙে নিচে ছুটে এসে দরজা পার হয়ে বৃষ্টিতে ভিজেই এরিককে আড়াল করে ভাইয়ের সামনে দাঁড়িয়ে পড়ে। ভাইয়া প্লিজ, আর না, ও অসুস্থ দেখো না, কেমন ভিজে গেছে, প্লিজ আর মারো না। তানভীর থেমে যায়, মুখে অগ্নি, চোখ রাগে লাল হয়ে আসে। ইনায়ের এমন আকুতি দেখে সে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর এরিকের কলার ছেড়ে দিয়ে বলে, এই একটা বারের জন্যই ছেড়ে দিলাম, আমি আর দেখতে চাই না ওকে, চলে যেতে বল এক্ষুনি।
ইনায়া এবার এরিকের দিকে ঘুরে দাঁড়ায় এবং তার মুখটা পরখ করতেই চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে থাকে। ইনায়া বুঝে উঠতে পারে না যে এরিকের জন্য আজকে তাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। সে এরিকের জন্য তার কেন কান্না পাচ্ছে। চোখের জল বৃষ্টির সাথে ধুয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তার জন্য ইনায়ার ফেলাই চোখের জল এরিকের চোখ এড়ায় না। সে একই তীব্রতার সাথে ইনায়ার দিকে তাকিয়ে থাকে। আর দাঁড়িয়ে থাকার সামর্থ্য তেমন নেই। সারা রাত বৃষ্টিতে ভিজে অবস্থা শোচনীয়। শরীরে এক বিন্দু বল পায় না এরিক। ইনায়কে সামনে পেয়ে যেন তার পুরো দুনিয়া আবারও ফিরে পেয়েছে সে। তার মুখের দিকে তাকিয়ে ইনায়া কাঁদতে কাঁদতে বলে, আপনি প্লিজ ফিরে যান এরিক। প্লিজ আমার কথাটা একবার শুনুন। এরিক একবার হেসে ওঠে ইনায়ার কথায়। এই যে সে বলে যে সে নাকি এরিককে ভালোবাসে না, তাহলে এগুলো কি? তার চোখে তো এরিক স্পষ্ট দেখতে পাচ্ছে ইনায়া তাকে ঠিক কতটা ভালোবাসে। ইনায়া এরিকের কাছে বারবার চলে যাওয়ার মিনতি করতে থাকে। তখনই এরিক তার কাঁপা কাঁপা হাতে ইনায়ার হাত ধরে ফিসফিস করে, তুমি শুধু শুনে নাও একবার, একটাবার কান পেতে শোনো। কণ্ঠটা ভাঙা, নরম, কাঁপা, কিছু বলতে গিয়েও আর পারে না। শরীর অসাড় হয়ে আসে। এরিকের মনে হলো সে এখনই জ্ঞান হারাবে। চোখ বুজে আসছে, মনে হয় আর দেখা হবে না ইনায়াকে। কণ্ঠ প্রায় বন্ধ হয়ে এসেছে ঠান্ডায়, তাই অনেক চেষ্টা করে ফিসফিস করে বলে, আই লাভ ইউ ইনায়া। ইনায়া তাকিয়ে থাকে, কাঁদতে থাকে। এদিকে তানভীর খপ করে ইনায়ের হাত চেপে ধরে তাকে ভেতরে নিয়ে যায়, কিন্তু ইনায়ের চোখ পড়ে এরিকের কাপা দেহে, ঠোঁটের রক্তে, আর তার পাগল পাড়া দৃষ্টিতে। পজিটিভ, অসহায়, অথচ ভালোবেসে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া ছেলেটা, তার জন্যই কি সে কাঁদে এতটা? আকাশ থেকে তখন একটানা বৃষ্টি ঝরে পড়ছে। এরিক লুটিয়ে পড়ে মাটিতে, চোখ দুটো আফসা ইনায়ার দিকেই তাকিয়ে থাকে। যেতে যেতে পেছন ফিরে ভাইয়ের বাঁধন ছেড়ে ইনায়া তার কাছে আসার ব্যাকুলতা এরিকের ঠোঁটে হাসি নিয়ে আসে। এরপর ঝাপসা দৃশ্যটা আরও ধীরে ধীরে কালো হতে থাকে চোখের সামনে। কিছুই থামাতে পারে না এরিক। আজ তার খুশি হওয়ার দিন। ঠিক যেন আকাশও কিছুই আর থামাতে পারছে না। ভালোবাসা, পাগলামি, কান্না সব একসাথে বৃষ্টির মতো ঝরে পড়ছে, যা থামার নয়।